ছেলে বায়োলজি পড়ছিল। আমি তার পাশে বসেছিলাম। সে বইয়ের একটা ছবি দেখিয়ে বলল, মা দেখো, এটা হচ্ছে ফার্টিলাইজেশন। আমি দেখলাম। সে বলল, মা আমি কিন্তু তোমার পেটে এভাবেই এসেছিলাম। আমি হাসলাম। সে আরও বলল, বাবার বীর্য তোমার ডিম্বাণুকে ফার্টিলাইজ করেছিল। হঠাৎ সে বইটা বন্ধ করে আমার দিকে তাকাল। বলল, মা আমার ভেতরেও বাবার মতো বীর্য আছে। আমি অস্বস্তি বোধ করলাম। সে আমার হাত ধরে বলল, আমি চাই আমার বীর্য দিয়ে তোমাকে আবার মা বানাতে। আমার সন্তানের মা। তুমি আমাকে বিয়ে করো। বইটা মেঝেতে পড়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলিমা সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম বিভাস সেন, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, তনয় আর সীমা। তনয় ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। সীমা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজকের গল্পটা শুরু হলো গত মাসের একটা রাতে। আমি তনয়ের রুমে গিয়েছিলাম তার পড়াশোনার খোঁজ নিতে। সে তখন বায়োলজির বই নিয়ে বসে আছে। আমি দেখলাম সে একটা চ্যাপ্টার পড়ছে যেটার নাম হিউম্যান রিপ্রোডাকশন গু। হঠাৎ সে আমাকে ডেকে বলল, মা এইটা দেখো গু। আমি তার পাশে বসলাম। সে আমাকে বইয়ের একটা ডায়াগ্রাম দেখাল। আমি দেখলাম এটা ফার্টিলাইজেশন এর ছবি। তনয় বলল, মা তুমি জানো আমি তোমার পেটে এভাবেই এসেছিলাম। আমি মনে মনে ভাবলাম ছেলেটা বড় হয়ে গেছে। এসব বিষয় নিয়ে এখন জানতে চাইছে। তারপর তনয় আরও বলল, বাবার স্পার্ম তোমার এগকে ফার্টিলাইজ করেছিল, তাই না মা? আমি হালকা হেসে বললাম, হ্যাঁ বেটা, এভাবেই সব বাচ্চারা হয় গি। হঠাৎ তনয় বইটা বন্ধ করে আমার দিকে গভীর দৃষ্টিতে তাকাল। তার চোখে একটা অদ্ভুত চমক দেখলাম। সে বলল, মা আমার ভেতরেও বাবার মতো এসব আছে গিউ। আমি অস্বস্তি বোধ করলাম। কিন্তু ভাবলাম হয়তো সে সায়েন্টিফিক কিউরিওসিটি নিয়ে কথা বলছে। তারপর তনয় আমার হাতটা ধরে বলল, মা আমি চাই, আমি তোমাকে আবার মা বানাতে চাই। আমার সন্তানের মা হতে। তুমি আমাকে বিয়ে করো। বইটা আমার হাত থেকে পড়ে গেল মেঝেতে। আমার মাথা ঘুরতে লাগল। এটা কি বলছে তনয়? আমি উঠে দাঁড়ালাম। বললাম, তনয় তুমি কি বলছ? এসব কি কথা? তনয় উঠে দাঁড়িয়ে আমার কাছে এগিয়ে এল। বলল, মা আমি সিরিয়াস। আমি তোমায় ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন মেয়ে হিসেবেও। আমি পিছিয়ে গেলাম। বললাম, তনয় তুমি কি বলছ? আমি তোমার মা। এসব ভাবনা মাথা থেকে বের করো। তনয় বলল, মা আমি জানি এটা সাধারণ নয়। কিন্তু প্রেম তো কোনো নিয়ম মানে না। আমি চাই তুমি বাবাকে ছেড়ে আমার সাথে থাকো। আমি রুম থেকে বেরিয়ে এলাম। মনটা খারাপ হয়ে গেল। ভাবতে লাগলাম, আমার ছেলের মাথায় এসব কি ঢুকেছে? হয়তো বয়স হচ্ছে, হরমোনের কারণে এমন হচ্ছে। পরের দিন সকালে আমি বিভাসকে বিষয়টা বললাম। বিভাস বলল, নীলিমা ছেলেটার বয়স হচ্ছে। হয়তো কনফিউশন আছে। আমি তার সাথে কথা বলব। কিন্তু সেদিন রাতে আরও অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। তনয় এসে বলল, মা আজ রাতে আমার রুমে এসো। আমি বললাম, কেন? কি হয়েছে? তনয় বলল, আমি তোমায় কিছু দেখাতে চাই। রাত 10টার সময় এসো। আমি ভাবলাম হয়তো পড়াশোনার কোনো কিছু দেখাবে। রাত 10টায় তার রুমে গেলাম। তনয় তার ড্রয়ার থেকে একটা ছোট্ট কাগজ বের করে আমার হাতে দিল। আমি দেখি সেটা একটা পুরনো ছবি। ছবিতে দেখি একটা মেয়ে আর ছেলে। মেয়েটা দেখতে হুবহু আমার মতো, ছোটবেলার আমি। আর ছেলেটা? ছেলেটা দেখতে একদম তনয়ের মতো। আমি চমকে গেলাম। বললাম, এই ছবি কোথায় পেলে? তনয় বলল, মা এটা আমাদের পুরনো বাড়ির আলমারিতে পেয়েছি। নানুর জিনিসপত্রের মধ্যে গু। আমি ছবিটা ভালো করে দেখলাম। এটা কি ব্যাপার? এই ছবিতে যে মেয়েটা আছে সে তো আমি, কিন্তু আমার ছোটবেলার ছবি। আর ছেলেটা? ছেলেটা কে? তনয় বলল, মা এই ছবির পিছনে কিছু লেখা আছে গু। আমি ছবি উল্টে দেখলাম। লেখা আছে, নীলিমা ও তার ভবিষ্যৎ স্বামী, 1985 সাল গু। আমার পা দুটো কাঁপতে লাগল। এটা কি? 1985 সালে আমার বয়স ছিল মাত্র 6 বছর। আর এই ছেলেটা?
এই ছেলেটা দেখতে ঠিক তনয়ের মতো। তনয় বলল, মা, আমি মনে করি আমরা ফার্স্ট লাইফ এ স্বামী স্ত্রী ছিলাম। এই জন্যই আমি তোমার প্রতি এমন ফিলিংস রাখি গ। আমি বললাম, তনয়, এসব কি বলছ? এটা কোনো লজিক আছে? তনয় বলল, মা, রিইনকার্নেশন হয়। আমরা আগে লভার ছিলাম, এইবার মাছেলে হয়ে জন্মেছি, কিন্তু আমাদের সোল কানেকশন এখনো আছে গু। আমি ছবিটা তনয়ের হাতে দিয়ে বেরিয়ে এলাম, কিন্তু মনে একটা অস্বস্তি রয়ে গেল। এই ছবিটা কোথা থেকে এল? আর এত মিল কেন? পরের দিন আমি আমার মাকে ফোন করলাম। মায়ের কাছে জানতে চাইলাম এই ছবির ব্যাপারে। মা বলল, নীলিমা, এই ছবিটা তোর নানুর সময়কার। তোর নানু আগে এক ধরনের জাদুটোনা জানত। সে বলতো ভবিষ্যতের ছবি তোলা যায়। আমি বললাম, মা, এটা কি সম্ভব? মা বলল, আমি জানি না বেটা, তবে তোর নানু অনেক অদ্ভুত কাজ জানত। সে বলতো টাইম ট্রাভেল করা যায় ছবির মাধ্যমে গু। এই কথা শুনে আমার আরও কৌতূহল বাড়ল। আমি তনয়ের রুমে গেলাম। বললাম, তনয়, তুমি নানুর বাকি জিনিসগুলো দেখেছ? তনয় বলল, হ্যাঁ মা, নানুর একটা পুরনো ট্রাঙ্ক পেয়েছি, সেখানে আরও অনেক কিছু আছে গি। আমরা দুজনে মিলে নানুর ট্রাঙ্ক খুললাম। সেখানে পেলাম আরও কিছু ছবি, একটা পুরনো ডায়েরি আর একটা অদ্ভুত আয়না। ডায়েরিটা খুলে দেখি নানু লিখেছে, সময়ের চাকা ঘোরে। যারা ফার্স্ট লাইফ এ একসাথে ছিল তারা আবার ফিরে আসে, কিন্তু সম্পর্ক ভিন্ন হয়ে আসতে পারে। এই জন্য এই আয়নাটা বানিয়েছি। এই আয়না ফার্স্ট লাইফের মেমোরি দেখা যায়। তনয় বলল, মা, চলো আমরা এই আয়নায় দেখি গু। আমি দ্বিধায় পড়লাম, কিন্তু কৌতূহল সামলাতে পারলাম না। আমরা দুজনে আয়নার সামনে বসলাম। নানুর ডায়েরি অনুযায়ী একটা মন্ত্র পড়লাম। হঠাৎ আয়নায় একটা অদ্ভুত আলো ঝলমল করতে লাগল। আয়নায় দেখলাম একটা রাজার বাড়ি। সেখানে একটা মেয়ে আর ছেলে। মেয়েটা দেখতে আমার মতো, ছেলেটা তনয়ের মতো। তারা দুজনে প্রেমিক প্রেমিকা। আয়নায় দেখলাম সেই ছেলেটা মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছে, কিন্তু তাদের পরিবার রাজি নয়। তারা দুজনে পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করছে, কিন্তু যেদিন তারা পালানোর কথা সেদিন একটা দুর্ঘটনা হয়। ছেলেটা ঘোড়া থেকে পড়ে যায়। মেয়েটা তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না। ছেলেটা মারা যায়। মেয়েটা শোকে পাগল হয়ে যায়। সে একটা অভিশাপ দেয়, আমরা আবার জন্ম নেব। যতবার জন্ম নেব ততবার আমরা একসাথে থাকব। কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না গি। আয়নার ছবি শেষ হয়ে গেল। আমি আর তনয় দুজনেই স্তব্ধ হয়ে রইলাম। তনয় বলল, মা, এখন বুঝতে পারছ? আমরা ফার্স্ট লাইফ এ প্রেমিক ছিলাম। এই জন্যই আমি তোমার প্রতি এমন ফিলিংস রাখি গ। আমি বললাম, তনয়, এটা হতে পারে না। আমি তোমার মা। এসব ভাবনা ঠিক নয় গু। তনয় বলল, মা, কিন্তু আমাদের সোল কানেকশন তো আছেই। আমরা ফার্স্ট লাইফ এ প্রতিজ্ঞা করেছিলাম যে সবসময় একসাথে থাকব। এই সময় হঠাৎ রুমে বিভাস ঢুকল। সে আমাদের কথা শুনে ফেলেছে। বিভাস রেগে গেল। বলল, এসব কি চলছে এখানে? তনয় বলল, বাবা, আমি আর মা ফার্স্ট লাইফ এ প্রেমিক ছিলাম। আমরা আবার একসাথে হতে চাই। বিভাস বলল, এসব পাগলামি বন্ধ করো। তনয়, তুমি তোমার মায়ের সাথে এমন কথা বলছো কেন? তনয় বলল, বাবা, এটা পাগলামি নয়, এটা সত্যি। আমাদের ফার্স্ট লাইফ কানেকশন আছে গু। বিভাস রেগে আয়নাটা ভেঙে ফেল। বলল, এসব জাদুটোনা আমার ঘরে চলবে না গি। কিন্তু আয়না ভাঙার সাথে সাথে আরও অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। রুমে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল। দেয়ালে ছায়া নড়তে লাগল। হঠাৎ আমরা শুনলাম কারো কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর বলছে, আমাদের প্রতিজ্ঞা পূরণ করতে হবে, যে যেভাবে পারো গু। বিভাস ভয় পেয়ে গেল। বলল, এসব কি হচ্ছে? তনয় বলল, বাবা, এটা ফার্স্ট লাইফের স্পিরিট। তারা চায় আমি আর মা একসাথে থাকি গু। হঠাৎ রুমের লাইট নিভে গেল। অন্ধকারে আমরা শুনতে পেলাম ফুটস্টেপের আওয়াজ। মনে হচ্ছিল কেউ যেন আমাদের চারপাশে ঘুরছে। বিভাস চিৎকার করে বলল, সবাই বেরিয়ে চলো এখানে থেকে গিউ। আমরা রুম থেকে বেরিয়ে এলাম। কিন্তু যেই লিভিং রুমে এলাম সেখানেও অদ্ভুত ঘটনা। আমাদের পারিবারিক ছবিগুলো নিজে নিজে পড়ে যাচ্ছে। সীমা ভয়ে কাঁদতে লাগল। বলল, মা, কি হচ্ছে আমাদের বাড়িতে? আমি সীমাকে জড়িয়ে ধরলাম। বললাম, কিছু হবে না বেটা, আমরা সবাই একসাথে আছি গু।
কিন্তু পরের দিন থেকে আরও অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। তনয় আমার সাথে আরও ইন্টিমেট বিহেভ করতে লাগল। সে আমার গালে কিস করার চেষ্টা করত। আমার হাত ধরে রাখত। আমি তাকে বারণ করতাম। কিন্তু তনয় বলতো, মা, এটা নেজুয়া। আমাদের সোল কানেকশন আছে গু। একদিন বিভাস অফিসে গেছে। সীমা স্কুলে। আমি একা বাড়িতে। তনয় কলেজ থেকে ফিরে এসে বলল, মা, আজ আমরা একসাথে কিছু করি গু। আমি বললাম, কি করবে? তনয় বলল, মা, আমি তোমায় মেসেজ দিতে চাই। তুমি টায়ার্ড লাগছ গু। আমি বললাম, না তনয়, দরকার নেই গু। কিন্তু তনয় জোর করে আমার কাঁধে হাত রাখল। বলল, মা, রিল্যাক্স করো। আমি শুধু ছুমে কমফোর্টেবল ফিল করাতে চাই গি। আমি তার হাত সরিয়ে দিলাম। বললাম, তনয়, এসব বন্ধ করো। আমি তোমার মা। আমাদের মধ্যে এমন সম্পর্ক হতে পারে না গি। তনয় বলল, কিন্তু মা, আমরা ফাস্ট লাইফ এগি। আমি তাকে থামিয়ে দিলাম। বললাম, ফাস্ট লাইফ যাই হোক, এখন আমি তোমার মা। এটাই সত্যি গি। কিন্তু সেদিন রাতে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার পাশে শুয়ে আছে। চোখ খুলে দেখি তনয় আমার বিছানা। আমি চমকে উঠলাম। বললাম, তনয়, তুমি এখানে কি করছ? তনয় বলল, মা, আমি তোমার কাছে থাকতে চাই। আমাদের সাথে থাকা উচিত কি? আমি বললাম, তনয়, এখনই তোমার রুমে যাও। এসব ঠিক নয় উ। তনয় বলল, মা, আমি তোমায় হার্ট করতে চাই না। আমি শুধু তোমার কাছে থাকতে চাই উ। আমি তাকে জোর করে তার রুমে পাঠিয়ে দিলাম। কিন্তু এরপর আমার আর ঘুম এল না। পরের দিন আমি একটা সাইকিয়াট্রিস্ট এর কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। ডাক্তারকে সব বললাম। ডাক্তার বলল, এটা এডিপাস কমপ্লেক্স এর একটা এক্সট্রিম কেস। আপনার ছেলের থেরাপি দরকার উ। কিন্তু ডাক্তারের কাছ থেকে ফেরার পথে আরও অদ্ভুত ঘটনা ঘটল। আমি যখন বাড়ি ফিরলাম, দেখি তনা আমার জন্য রোমান্টিক ডিনার তৈরি করেছে। মোমবাতি জ্বালিয়ে টেবিল সাজিয়েছে। তনয় বলল, মা, আজ আমাদের রোমান্টিক ডিনার হবে। আমি তোমার জন্য তোমার ফেভারাইট খাবার বানিয়েছি গি। আমি বললাম, তনয়, এসব কি? আমি তোমার মা। আমাদের মধ্যে রোমান্টিক ডিনার হতে পারে না গি। তনয় বলল, মা, আমি তোমায় প্রপোজাল দিতে চাই। তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করোক। এই সময় বিভাস বাড়ি ফিরল। সে এই সিন দেখে রেগে গেল। তনয়ের সাথে খুব তর্ক হল। বিভাস বলল, তনয়, তুমি তোমার লিমিট ক্রস করছ। এসব বন্ধ করো উ। তনয় বলল, বাবা, আপনি আমার আর মার মধ্যে এসব বুঝবেন না। আমাদের কানেকশন ডিভাইন। বিভাস রেগে তনয়কে থাপ্পড় মারল। বলল, আমি তোমাকে আর এ বাড়িতে রাখতে পারব না গি। কিন্তু সেই রাতেই আরও ভয়ঙ্কর কিছু ঘটল। আমি মিডল অফ দ্য নাইট জেগে উঠলাম। অনুভব করলাম কেউ যেন আমাকে অবজার্ভ করছে। চোখ খুলে দেখি তনয় আমার রুমের কোনায় দাঁড়িয়ে আছে। সে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, তনয়, তুমি কি করছ? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? তনয় বলল, মা, আমি তোমায় দেখছিলাম। তুমি ঘুমন্ত অবস্থায় কত সুন্দর লাগছ গো। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, তনয়, এখনই তোমার রুমে যাও। আর কখনো আমার রুমে এমন করে আসবে না গি। তনয় বলল, মা, আমি তোমার স্বামী। আমার রাইট আছে তোমার কাছে থাকার উ। আমি চিৎকার করে বললাম, তুমি আমার স্বামী নও। তুমি আমার ছেলে। বিভাস জেগে উঠল। এসে দেখে তনয়কে আমার রুম থেকে বের করে দিল। পরের দিন আমরা ফ্যামিলি মিটিং করলাম। বিভাস বলল, তনয়, তোমাকে হয় থেরাপি নিতে হবে, নয়তো এই বাড়ি ছেড়ে যেতে হবে গু। তনয় বলল, আমি কোথাও যাব না। এটা আমার বাড়ি। আর মা আমার উ। সীমা কাঁচতে কাঁচতে বলল, দাদা, তুমি কি বলছ? মা তো আমাদের সবার উ। তনয় সীমার দিকে তাকিয়ে বলল, সীমা, তুমি ছোট। তুমি বুঝবে না। মা আর আমার মধ্যে বিশেষ কানেকশন আছে গু। এই অবস্থায় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নানুর ব্যাপারে আরও জানতে চাই। আমি আমার মামার কাছে গেলাম। মামা নানুর সম্পর্কে সব জানে। মামা বলল, নীলিমা, তোর নানু সত্যিই অদ্ভুত ক্ষমতা রাখত। সে ফিউচার প্রেডিক্ট করতে পারত। কিন্তু তার একটা অভিশাপ ছিল উ। আমি বললাম, কি অভিশাপ? মামা বলল, নানু বলতো তার পরিবারের মেয়েরা একটা কার্সের আন্ডারে আছে। তারা সবসময় কমপ্লিকেটেড লাভ লাইফ পাবে। তাদের প্রেম সবসময় ফরবিডেন হবে গু। আমি চমকে গেলাম। বললাম, এটার মানে কি?
মামা বলল, নানু বলতো তার ব্লাড লাইনের মেয়েরা এমন মানুষদের ভালোবাসবে যাদের সাথে তাদের রিলেশনশিপ সম্ভব নয়। এটা জেনারেশন পর জেনারেশন চলতে থাকবে কি। আমি বুঝতে পারলাম যে আমাদের পরিবারের উপর সত্যিই কোনো অভিশাপ আছে। তনয়ের বিহেভিয়ার এটারই ফল। আমি মামার কাছে জানতে চাইলাম, এই অভিশাপ ভাঙার কোনো উপায় আছে? মামা বলল, নানু বলতো যদি খার্সের ভিকটিম স্বেচ্ছায় তার প্রেম ত্যাগ করে তাহলে অভিশাপ ভাঙবে গু। আমি বাড়ি ফিরে এলাম। তনয়ের সাথে কথা বললাম, তনয়, আমি সব জানতে পেরেছি। আমাদের পরিবারের উপর একটা অভিশাপ আছে। তুমি যা ফিল করছো সেটা সেই অভিশাপের কারণে গি। তনয় বলল, মা, অভিশাপ যাই হোক, আমার ফিলিংস তো রিয়েল গো। আমি বললাম, তনয়, তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো তাহলে এই অভিশাপ ভাঙতে সাহায্য করো। তুমি তোমার এই ফিলিংস ত্যাগ করো। তনয় অনেক ভেবে বলল, মা, আমি ত্যাগ করতে পারব, কিন্তু শুধু তোমার খুশির জন্য। সেই রাতে তনয় নানুর ভাঙা আয়নার সামনে বসল। সে বলল, আমি আমার প্রেম ত্যাগ করছি, অভিশাপ ভেঙে দাও। হঠাৎ রুমে একটা ব্রাইট আলো ছড়িয়ে গেল। তারপর সবকিছু নর্মাল হয়ে গেল। পরের দিন থেকে তনয়ের বিহেভিয়ার একদম চেঞ্জ হয়ে গেল। সে আবার নর্মাল মাছেলের মতো বিহেভ করতে লাগল। একদিন তনয় আমার কাছে এসে বলল, মা, আমি সরি। আমি জানি না কি হয়েছিল আমার। হয়তো পড়াশোনার স্ট্রেস কনফিউজড হয়ে গিয়েছিলাম। আমি তাকে জড়িয়ে ধরলাম। বললাম, কোনো ব্যাপার নেই বেটা, তুমি আমার ভালো ছেলে গু। কিন্তু সেদিন রাতে আরও একটা রহস্য উন্মোচন হল। আমি নানুর ডায়েরির বাকি পাতা পড়ছিলাম। সেখানে দেখি নানু লিখেছে, আমার নাতনির জীবনে একটা বড় আসবে। তার ছেলে তার প্রতি অস্বাভাবিক অ্যাট্রাকশন ফিল করবে। কিন্তু এটা সত্যিকারের প্রেম নয়, এটা একটা যদি সে এই পাস করে তাহলে তার পরিবার খুব খুশি থাকবে, কিন্তু যদি ফেল করে তাহলে তার পরিবার ডেস্ট্রয় হয়ে যাবে গু। আমি বুঝতে পারলাম যে এই পুরো ঘটনাটা ছিল একটা নানু আগে থেকেই জানত এসব হবে। পরের পাতায় নানু আরও লিখেছে, ওটা পাস করার পর আমার নাতনি একটা স্পেশাল পাওয়ার পাবে। সে মানুষের মাইন্ড রেড করতে পারবে। আর তার ছেলে হবে একজন গ্রেট সায়েন্টিস্ট। তার আবিষ্কার পুরো ওয়ার্ল্ডকে চেঞ্জ করে দেবে গু। আমি অবাক হয়ে গেলাম। আমার কি সত্যিই মাইন্ড রিডিং পাওয়ার এসেছে? পরের দিন আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম। আমি বিভাসের মাইন্ড রেড করার চেষ্টা করলাম। আমি কনসেন্ট্রেট করলাম। হঠাৎ আমি শুনতে পেলাম বিভাস মনে মনে ভাবছে, আজ অফিস বস আমাকে প্রমোশন এর কথা বলবে গি। সত্যি সেদিন সন্ধ্যায় বিভাস খুশি হয়ে বাড়ি ফিরল। বলল, নীলিমা, আমার প্রমোশন হয়েছে। আমি বুঝলাম যে সত্যিই আমার মাইন্ড রিডিং পাওয়ার এসেছে। আর তনয়ের মধ্যেও অদ্ভুত পরিবর্তন দেখা গেল। সে হঠাৎ সেন্সে অসাধারণ ট্যালেন্ট দেখাতে লাগল। তার প্রফেসর বলল যে তনয়ের রিসার্চ এক্সেপশনাল। তনয় একদিন আমাকে বলল, মা, আমি একটা নতুন এনার্জি সোর্স নিয়ে কাজ করছি। এটা পুরো ওয়ার্ল্ডের এনার্জি ক্রাইসিস সলভ করতে পারে কি। আমি বুঝলাম নানুর ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে। কিন্তু এই সবের মধ্যে আরও একটা রহস্য লুকিয়ে ছিল। একদিন আমি নানুর পুরনো চিঠিপত্র দেখছিলাম। সেখানে একটা চিঠি পেলাম যেটা নানু আমার মায়ের কাছে লিখেছিল। চিঠিতে লেখা, প্রিয় মেয়ে, আমি জানি তুমি আমার সুপারন্যাচুরাল অ্যাক্টিভিটিস নিয়ে সন্দেহ করো, কিন্তু আমি যা দেখেছি তা সত্যি। নীলিমার জীবনে একটা বড় পরীক্ষা আসবে, কিন্তু সে যদি সেটা ওভারকাম করতে পারে তাহলে আমাদের পুরো বংশ ব্লেসড হবে। তনয় একদিন এমন কিছু আবিষ্কার করবে যা পুরো মানবজাতির উপকার করবে। আর নীলিমা পাবে মানুষের মন পড়ার ক্ষমতা, যা সে মানুষের ভালোর জন্য ব্যবহার করবে গি। আমি এই চিঠি পড়ে আরও অবাক হলাম। নানু কি করে এত আগে থেকে সব জানত? চিঠির শেষে লেখা ছিল, কিন্তু এই সবের জন্য একটা মূল্য দিতে হবে। নীলিমাকে তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে যদি মোরাল প্যাথ চুজ করে তাহলে সবাই উপকৃত হবে, কিন্তু যদি টেম্পটেশন পড়ে তাহলে সবাই ডেস্ট্রয় হয়ে যাবে গু। আমি বুঝতে পারলাম যে আমাদের পুরো ঘটনাটা ছিল একটা কসমিক আর আমরা সেই পাস করেছি। এর কয়েক মাস পর তনয় সত্যিই একটা রেভলিউশনারি এনার্জি সোর্স আবিষ্কার করল। তার আবিষ্কার ইন্টারন্যাশনাল রেকগনিশন পেল। তনয় বলল, মা, এটা সম্ভব হয়েছে তোমার স্যাক্রিফাইসের কারণে গু। আর আমি আমার মাইন্ড রিডিং পাওয়ার ব্যবহার করে মানুষের সমস্যা সমাধানে সাহায্য করতে লাগলাম। আমি একটা কাউন্সেলিং সেন্টার খুললাম যেখানে আমি মানুষের মনের কথা বুঝে তাদের সাহায্য করতাম।
একদিন তনয় আমার কাছে এসে বলল, মা, আমি এখন বুঝতে পারি। আমার সেই ফিলিংস ছিল পাস্ট লাইফের মেমোরি। কিন্তু এই লাইফে তুমি আমার মা। আর আমি তোমার ছেলে। এটাই আমাদের সত্যিকারের রিলেশনশিপকে। আমি তাকে আশীর্বাদ করলাম। বললাম, তনয়, তুমি একটা ভালো মানুষ হও। তোমার আবিষ্কার দিয়ে মানুষের উপকার করো। তনয় বলল, মা, আমি এখন একটা মেয়েকে ভালোবাসি। তার নাম রিয়া। সে আমার ক্লাসমেট। আমি তাকে বিয়ে করতে চাই। আমি খুশি হলাম। বললাম, সেটাই ঠিক। তুমি রিয়াকে নিয়ে এসো। আমরা সবাই তাকে মিট করব। আর বিভাস? বিভাস প্রথমে পুরো ব্যাপারটা বিশ্বাস করতে পারেনি। কিন্তু যখন সে দেখল আমি সত্যিই তার মনের কথা পড়তে পারি, তখন সে কনভিন্সড হল। বিভাস বলল, নীলিমা, তোমার নানু সত্যিই এক্সট্রাঅর্ডিনারি ছিল। তিনি আমাদের ফ্যামিলিকে প্রোটেক্ট করেছেন। এখন আমাদের পরিবারে শান্তি ফিরে এসেছে। তনয় তার রিসার্চে ব্যস্ত। সে রিয়ার সাথে রিলেশনশিপে খুশি। আর আমি আমার কাউন্সেলিং সেন্টার দিয়ে মানুষের সেবা করছি। কিন্তু মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগে, এই পুরো ঘটনাটা কি সত্যিই সুপারন্যাচুরাল ছিল, নাকি সাইকোলজিক্যাল কোনো ব্যাপার? একদিন আমি সাইকোলজিস্ট এর কাছে গেলাম। তাকে পুরো ঘটনা বললাম। ডাক্তার বলল, এটা ভেরি রেয়ার কেস। কিন্তু এমন হতে পারে। ইডিপাস কমপ্লেক্স, ফ্যামিলি ডাইনামিক্স, সাইকোলজিক্যাল প্রেশার, এসব মিলে এমন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে কি? ডাক্তার আরও বলল, আপনার ছেলের বিহেভিয়ার চেঞ্জ হওয়াটা ভালো। এটা শাউস যে সে সাইকোলজিক্যাল ম্যাচুরিটি অর্জন করেছে। কিন্তু আমি জানি এটা শুধু সাইকোলজি নয়। এখানে সুপারন্যাচুরাল এলিমেন্ট ছিল। কারণ আমার মাইন্ড রিডিং পাওয়ার এখনও আছে। গত সপ্তাহে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আমার কাউন্সেলিং সেন্টারে একটা কাপল এসেছিল। তাদের ম্যারিয়েজে প্রবলেম। আমি তাদের দুজনের মাইন্ড রেড করলাম। হাসব্যান্ড ভাবছিল, আমার ওয়াইফ আমাকে ভালোবাসে না। সে শুধু আমার টাকার জন্য আমার সাথে আছে। আর ওয়াইফ ভাবছিল, আমার হাসব্যান্ড মনে করে আমি তার টাকার জন্য তার সাথে আছি। কিন্তু আমি তাকে সত্যিই ভালোবাসি। আমি তাদের দুজনের সত্যিকারের ফিলিংস বুঝিয়ে দিলাম। তারা দুজনে খুশি হয়ে গেল। বুঝতে পারল যে তারা মিসকমিউনিকেশন এর কারণে মিসআন্ডারস্ট্যান্ড করছিল। এভাবে আমি অনেক পরিবারের সমস্যার সমাধান করতে পারছি। আমার পাওয়ার ব্যবহার করে মানুষের ভালো করতে পারছি। তনয়ের রিসার্চ এও দারুণ প্রগ্রেস হচ্ছে। সে বলল, তার এনার্জি সোর্স কমার্শিয়াল প্রোডাকশন এ যাবে আগামী বছর। এটা পলিউশন কমাতে সাহায্য করবে। সীমাও খুব ভালো স্টুডেন্ট। সে আমার মাইন্ড রিডিং পাওয়ার সম্পর্কে জানে। সে মাঝে মাঝে আমাকে বলে, মা, আমার মনের কথা পড়ো। তারপর আমি তার মনের কথা বলে দিলে সে অবাক হয়। গত সপ্তাহে সীমা আমাকে বলল, মা, আমিও কি তোমার মতো পাওয়ার পাব? আমি বললাম, হয়তো বেটা, যদি তুমি ভালো কাজ করো। আর বিভাস? বিভাস এখন আমার বিগেস্ট সাপোর্টার। সে বলে, নীলিমা, তুমি একটা গিফট পেয়েছ। এটা সবার ভালোর জন্য ব্যবহার করো। কিন্তু কয়েকদিন আগে আরও একটা মিস্টেরিয়াস ঘটনা ঘটেছে। আমি তনয়ের রুম ক্লিন করতে গিয়েছিলাম। সেখানে দেখি নানুর সেই ভাঙা আয়নার টুকরোগুলো জোড়া লেগে গেছে। আয়নাটা আবার হয়ে গেছে। আমি আয়নায় তাকালাম। দেখলাম আমার রিফ্লেকশন। কিন্তু রিফ্লেকশনে আমি দেখছি আমার পাস্ট লাইফ এর সেই মেয়েটাকে। সে আমাকে স্মাইল করছে। যেন বলছে, ধন্যবাদ, তুমি ঠিক পথ বেছে নিয়েছ। আমি এখন বুঝতে পারি যে আমাদের জীবনে যা কিছু ঘটেছে সবটাই একটা বেজার প্ল্যানের অংশ ছিল। নানু আগে থেকেই সব জানত। সে আমাদের গাইড করেছে সঠিক পথে। এখন আমাদের পরিবার আরও স্ট্রং। আমাদের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু সেটা হেলথি ভালোবাসা। আমি তনয়ের মা, বিভাসের স্ত্রী, সীমার মা। এটাই আমার আইডেন্টিটি। আর আমার মাইন্ড রিডিং পাওয়ার, সেটা আমি ব্যবহার করছি মানুষের সেবার জন্য। আমার কাউন্সেলিং সেন্টার এ এখন অনেক মানুষ আসে। তাদের সমস্যা সলভ করি। তনয় এখন রিয়ার সাথে এঙ্গেজ হয়েছে। তারা আগামী বছর বিয়ে করবে। রিয়া খুব ভালো মেয়ে। সে আমাদের ফ্যামিলিকে ভালোবাসে। একদিন রিয়া আমার কাছে এসে বলল, আন্টি, তনয় আমায় বলেছে আপনার স্পেশাল পাওয়ার আছে। এটা সত্যি? আমি হেসে বললাম, হ্যাঁ বেটা, আমি মানুষের মনের কথা পড়তে পারি। রিয়া বলল, তাহলে আমার মনের কথা পড়ুন। আমি কনসেন্ট্রেট করে তার মাইন্ড রিড করলাম। দেখলাম সে ভাবছে আমি তনয়কে সত্যিই ভালোবাসি।
আমি তার ভালো স্ত্রী হতে চাই। আমি রিয়াকে বললাম তার মনের কথা। রিয়া খুশি হয়ে বলল, আন্টি, আপনার পাওয়ার অ্যামেজিং। এভাবে আমাদের পরিবারে নতুন মেম্বার যোগ হতে যাচ্ছে। আমি জানি রিয়া আমাদের ফ্যামিলি এর জন্য ব্লেসিং। গত মাসে আরও একটা স্পেশাল ঘটনা ঘটেছে। তনয়ের রিসার্চ এ ব্রেকথ্রু এসেছে। তার আবিষ্কৃত এনার্জি সোর্স সাকসেসফুলি হয়েছে। এটা ফসিল ফুয়েল এর পারফেক্ট অল্টারনেটিভ। তনয় বলল, মা, আমার এই সাকসেস এ তোমার কন্ট্রিবিউশন আছে। তুমি আমাকে রাইট পেভ দেখিয়েছ গু। আমি গর্বিত যে আমার ছেলে মানবজাতির উপকার করতে পারছে। এখন আমি বুঝতে পারি যে নানুর প্ল্যান কি ছিল। সে চেয়েছিল আমাদের ফ্যামিলি স্ট্রং হোক, আমাদের মধ্যে যেন হেলথি রিলেশনশিপ থাকে, আর আমরা যেন আমাদের স্পেশাল পাওয়ার্স ব্যবহার করে মানুষের সেবা করি। সীমাও এখন বড় হচ্ছে। সে খুব রেসপন্সিবল। তার গ্রেডস এক্সেলেন্ট। আমি মাঝে মাঝে তার মাইন্ড রেড করি। দেখি সে ভবিষ্যতে ডক্টর হতে চায়। একদিন সীমা আমাকে বলল, মা, আমিও মানুষের সেবা করতে চাই, তোমার মতো গু। আমি বললাম, অবশ্যই বেটা, তুমি ডক্টর হও, মানুষের চিকিৎসা করো গু। আর বিভাস? বিভাস এখন আমার বিগেস্ট সাপোর্ট। সে আমার কাউন্সেলিং সেন্টার এর সব কাজে সাহায্য করে। সে বলে, নীলিমা, তোমার কাজ দেখে আমি প্রাউড ফিল করি গি। এখন আমাদের জীবন পিসফুল। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় এই শান্তি পার্মানেন্ট নাও হতে পারে, কারণ লাইফ তো আনপ্রেডিক্টেবল। গত সপ্তাহে একটা নতুন মাইস্টারি শুরু হয়েছে। আমার নেইবর মোর্স চক্রবর্তী আমার কাছে এসেছিল। সে বলল, নীলিমা, আমার ছেলে অদ্ভুত বিহেভ করছে। সে বলছে তার পাস্ট লাইফের মেমোরি আছে গি। আমি ভাবলাম, এটা কি আবার নতুন কোনো সুপারন্যাচুরাল ঘটনা? মোর্স চক্রবর্তী বলল, তার ছেলে বলছে সে পাস্ট লাইফ এ একটা কিং ছিল, আর সে তার কিংডমে ট্রেশর খুঁজছে গি। আমি বুঝলাম যে আমাদের এলাকার সুপারন্যাচুরাল অ্যাক্টিভিটিস বাড়ছে, হয়তো নানুর ইনফ্লুয়েন্সের কারণে। আমি মোর্স চক্রবর্তীকে বললাম, আপনি আপনার ছেলেকে আমার কাছে নিয়ে আসুন, আমি তার মাইন্ড রেড করে দেখি কি সমস্যা গ। পরের দিন মোর্স চক্রবর্তী তার ছেলে অমিতকে নিয়ে এল। অমিতের বয়স 16 বছর। আমি তার মাইন্ড রেড করার চেষ্টা করলাম। অবাক ব্যাপার, অমিতের মাইন্ডে সত্যিই পাস্ট লাইফের মেমোরি আছে। সে পাস্ট লাইফ একটা কিংডমের রাজা ছিল, আর সে একটা বড় ট্রেশর লুকিয়ে রেখেছিল। অমিত বলল, আন্টি, আমি জানি আমার ট্রেশর কোথায় আছে। সেটা এই এলাকার কোথাও বেরিড আছে গি। আমি কিউরিয়াস হয়ে বললাম, কোথায়? অমিত বলল, আমাদের বাড়ির পিছনে যে পুরনো টেম্পল আছে সেখানে গি। আমি ভাবলাম, এটা ইন্টারেস্টিং। যদি সত্যিই কোনো ট্রেশর থাকে। আমি তনয়কে বললাম। তনয় বলল, মা, চলো আমরা ইনভেস্টিগেট করি। সায়েন্টিফিক মেথড ব্যবহার করে কি? আমরা অমিত আর তার মাকে নিয়ে সেই পুরনো টেম্পলে গেলাম। অমিত একটা স্পেসিফিক জায়গা দেখিয়ে বলল, এখানে দেখ করলে ট্রেশর পাওয়া যাবে গু। তনয় তার ইঞ্জিনিয়ারিং নলেজ ব্যবহার করে গ্রাউন্ড পেনেট্রেটিং রেডার দিয়ে চেক করল। সত্যিই সেখানে কিছু একটা বেরিড আছে। আমরা সেখানে এক্সকেভেশন করলাম। পেলাম একটা পুরনো মিঠাল বক্স। বক্সটা খুলে দেখি সেখানে রয়েছে অনেক গোল্ড কয়েন্স, প্রেশাস স্টোনস আর কিছু এনসেন্ট ম্যানুস্ক্রিপ্টস। অমিত বলল, এটাই আমার ট্রেশর। আমি পাস্ট লাইফ এ এটা হাইড করেছিলাম গু। কিন্তু ম্যানুস্ক্রিপ্টসগুলো পরে আরও ইন্টারেস্টিং তথ্য পেলাম। সেখানে লেখা আছে যে এই ট্রেশর শুধু মেটেরিয়াল ওয়েলথ নয়, এটা একটা স্পিরিচুয়াল পাওয়ার সোর্স। ম্যানুস্ক্রিপ্টে লেখা, যে এই ট্রেশর ডিসকভার করবে সে পাবে ডিভাইন উইজডম। সে পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার সব দেখতে পাবে। কিন্তু এই পাওয়ার সে ব্যবহার করবে শুধু মানুষের ভালোর জন্য গু। অমিত বলল, আন্টি, আমি এই পাওয়ার চাই না। আমি শুধু নর্মাল লাইফ চাই। আমি বুঝতে পারলাম যে অমিত ওয়াইজ ডিসিশন নিয়েছে। তাকে বললাম, তুমি ঠিক করেছ অমিত। এই পাওয়ার রেসপন্সিবিলিটি আনে কে? আমরা ডিসাইড করলাম যে এই ট্রেশর আমরা ডোনেট করব। গোল্ড কয়েন্স আর প্রেশাস স্টোনস দিয়ে একটা চ্যারিটি ফাউন্ডেশন তৈরি করব। আর ম্যানুস্ক্রিপ্টসগুলো মিউজিয়াম এ দিয়ে দেব। কিন্তু যেদিন আমরা ট্রেশর হ্যান্ডওভার করতে গেলাম সেদিন আরও একটা সারপ্রাইজ পেলাম। মিউজিয়ামের কিউরেটর বলল, এই ম্যানুস্ক্রিপ্টস খুবই ভ্যালুয়েবল। এগুলো 1500 বছরের পুরনো। এগুলোতে এনসেন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন এর রেয়ার নলেজ আছে গু। কিউরেটর আরও বলল, এই ম্যানুস্ক্রিপ্টস স্টাডি করলে আমরা এনসেন্ট মেডিসাইন, অ্যাস্ট্রোনমি আর ফিলসফি সম্পর্কে নতুন জিনিস জানতে পারব খু।
তনয় এক্সাইটেড হয়ে বলল, মা, আমি এই ম্যানুস্ক্রিপ্ট স্টাডি করতে চাই। এখান থেকে আমি আরও ইনভেনশন করতে পারব। আমি বললাম, ঠিক আছে, কিন্তু রিমেম্বার করো, এই নলেজ ব্যবহার করবে মানুষের ভালোর জন্য। এখন আমাদের পুরো ফ্যামিলি ইনভলভড হয়ে। সত্যের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের রাজত্ব। অনেক দূরের এক রাজ্যে, যেখানে সূর্যের আলো পৌঁছানো দুষ্কর, সেখানে বাস করত এক ধনী ব্যবসায়ী। তার ছিল বিশাল প্রাসাদ, অগণিত সম্পদ এবং শত শত কর্মচারী। কিন্তু তার হৃদয়ে ছিল গভীর অন্ধকার। সে কখনো আল্লাহর কথা ভাবত না, গরিবদের প্রতি তার কোনো দয়া ছিল না, এবং সে মনে করত যে তার ক্ষমতা ও সম্পদই সবকিছু। এই ব্যবসায়ীর একটি পুত্র ছিল, যে ছিল তার বাবার সম্পূর্ণ বিপরীত। যুবকটি প্রতিদিন নামাজ পড়ত, গরিবদের সাহায্য করত এবং সর্বদা সত্য কথা বলত। তার এই আচরণ তার বাবাকে অত্যন্ত রাগান্বিত করত। একদিন সকালে যুবকটি তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি একটি স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম যে একজন ফেরেশতা এসে আমাকে বলেছেন যে আমাদের এই অন্ধকার পথ ছেড়ে আল্লাহর পথে চলতে হবে। ব্যবসায়ী ক্রোধে ফেটে পড়ল। তুই আমার ব্যবসার ক্ষতি করছিস। তোর এই ধর্মীয় কথাবার্তা আমার গ্রাহকদের দূরে সরিয়ে দিচ্ছে। আমি তোকে শেষ সতর্কবাণী দিচ্ছি, হয় তুই এই পথ ছাড়বি, নয়তো এই ঘর ছেড়ে চলে যাবি। যুবকটি শান্তভাবে উত্তর দিল, বাবা, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে ভালোবাসি তার চেয়েও বেশি। আমি আমার ঈমান ত্যাগ করতে পারব না। দ্বিতীয় অধ্যায়, বিদায়ের বেদনা। পরের দিন সকালে যুবকটি তার সামান্য কিছু জিনিসপত্র নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। তার মা কেঁদে ভাসাচ্ছিলেন, কিন্তু তার বাবা ছিল পাথরের মতো কঠিন। যুবকটি শহরের প্রান্তে একটি ছোট কুঁড়েঘর ভাড়া নিল। সে তার জীবিকার জন্য বাজারে কাঠের জিনিসপত্র বানিয়ে বিক্রি করতে শুরু করল। তার কাজ ছিল সৎ এবং তার ব্যবহার ছিল মিষ্টি, তাই শীঘ্রই অনেক মানুষ তার গ্রাহক হয়ে গেল। প্রতিদিন ফজরের নামাজের পর যুবকটি দোয়া করত, হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখুন। আমার বাবাকে হেদায়েত দিন। আমাদের পরিবারে শান্তি ফিরিয়ে দিন। একদিন বাজারে কাজ করার সময় একজন বৃদ্ধ ফকির এসে তার দোকানের সামনে বসে গেলেন। ফকিরের চেহারা ছিল উজ্জ্বল, যেন তার মুখে নূরের আলো। যুবকটি তার কাছে গিয়ে সালাম দিল এবং জিজ্ঞেস করল, চাচা, আপনি কিছু খাবেন? ফকির মুস্কি হেসে বললেন, বৎস, তোমার হৃদয়ের খোরাক আছে, সেটাই যথেষ্ট। তৃতীয় অধ্যায়, জ্ঞানের আলো। ফকির যুবকটিকে বিভিন্ন দিনী বিষয় শিখাতে লাগলেন। তিনি বললেন, বৎস, জানো কি আল্লাহ তায়ালা কুরআন মাজিদে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দান করেন। তুমি তোমার বাবার সম্পদ ত্যাগ করেছ আল্লাহর জন্য, দেখো আল্লাহ তোমাকে কি দেন। যুবকটি প্রতিদিন ফকিরের কাছে বসে কুরআন হাদিস শিখত। তার জ্ঞান বাড়তে লাগল এবং সে অন্য মানুষদেরও দিনের কথা শেখাতে শুরু করল। তার দোকানটি হয়ে উঠল একটি ছোট মাদ্রাসার মতো, যেখানে মানুষ আসত কাঠের জিনিস কিনতে এবং থাকত দিন শিখতে। একদিন এক ধনী বণিক যুবকটির দোকানে এসে বলল, তোমার কাজ খুবই সুন্দর। আমি তোমাকে আমার ব্যবসার অংশীদার বানাতে চাই। যুবকটি বিনয়ের সাথে উত্তর দিল, ভাই, আমার কাজ হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা এবং সৎভাবে জীবিকা নির্বাহ করা। বড় ব্যবসার প্রয়োজন নেই। চতুর্থ অধ্যায়, পরীক্ষার সময়। একদিন খবর এল যে শহরে মহামারী ছড়িয়েছে। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে এবং চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে। যুবকটি তার সমস্ত সঞ্চয় দিয়ে ওষুধ কিনল এবং বিনামূল্যে বিতরণ করতে লাগল। ফকির তাকে বললেন, বৎস, এটাই হচ্ছে প্রকৃত ইবাদত। মানুষের সেবা করা, তাদের কষ্ট লাঘব করা, এটাই আল্লাহ চান। যুবকটি দিনরাত পরিশ্রম করত। সে অসুস্থদের সেবা করত, তাদের জন্য খাবার রান্না করত এবং তাদের পরিবারের খবর নিত। তার নিজের স্বাস্থ্যের প্রতি কোনো খেয়াল ছিল না। একদিন মহামারী যুবকটিকেও আক্রান্ত করল। সে প্রচণ্ড জ্বরে ভুগতে লাগল এবং তার কুঁড়েঘরে একা পড়ে রইল। কিন্তু সে যাদের সেবা করেছিল, তারা একে একে তার কাছে আসতে লাগল তার সেবা করতে। পঞ্চম অধ্যায়, বাবার অনুশোচনা। এদিকে যুবকটির বাবার ব্যবসায় নানা সমস্যা দেখা দিল। তার বিশ্বস্ত কর্মচারীরা একে একে তাকে ধোঁকা দিয়ে চলে গেল। তার সম্পদ কমতে লাগল। সবচেয়ে বড় কথা, মহামারীর সময় সে তার প্রাসাদে বন্দী হয়ে রইল, কেউ তার খোঁজখবর নিল না। একদিন তার একজন পুরনো কর্মচারী এসে বলল, সাহেব, আপনি জানেন কি আপনার ছেলে কি করছে? সে মহামারীতে শত শত মানুষের জীবন বাঁচিয়েছে। পুরো শহর তার জন্য দোয়া করছে। ব্যবসায়ীর হৃদয়ে একটি কাঁপন সৃষ্টি হল।
সে মনে মনে ভাবল, আমার ছেলে সত্যিই একজন ভালো মানুষ। আমি তাকে কতই না ভুল বুঝেছি। কিন্তু তার অহংকার এখনও তাকে ছেলের কাছে যেতে দিল না। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর রহমত। যুবকটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তার সেবা করা মানুষেরা তার জন্য একটি বড় বাড়ি তুলে দিল। কিন্তু যুবকটি সেই বাড়িকে একটি মসজিদ ও মাদ্রাসায় রূপান্তরিত করল। একদিন এক ব্যবসায়ী তার কাছে এসে বলল, ভাই, আমি আপনার কাছ থেকে কিছু কাঠের জিনিস কিনেছিলাম। সেগুলো অন্য শহরে বিক্রি করে আমি অনেক লাভ করেছি। এই লাভের অংশ আপনার জেনারেটর। যুবকটি বলল, ভাই, এই টাকা দিয়ে আরও গরিব মানুষদের সাহায্য করুন। আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই যথেষ্ট। এভাবে যুবকটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে দয়ার সাগর বলে ডাকতে লাগল। সপ্তম অধ্যায়, স্বপ্নের বার্তা। এক রাত ব্যবসায়ী স্বপ্নে দেখল যে তার ছেলে একটি উজ্জ্বল আলোর মধ্যে দাঁড়িয়ে আছে এবং তার চারপাশে অসংখ্য ফেরেশতা রয়েছে। একজন ফেরেশতা তাকে বলল, তুমি তোমার পুত্রকে ভুল বুঝেছ। সে আল্লাহর প্রিয় বান্দা। তুমি যদি তাকে ক্ষমা চেয়ে নিয়ে আস, তাহলে আল্লাহ তোমাকেও ক্ষমা করবেন। ব্যবসায়ী ঘুম থেকে উঠে প্রচণ্ড কাঁদতে লাগল। সে বুঝে গেল যে তার ছেলেই সত্যিকারের সম্পদ ছিল যাকে সে হারিয়েছে। পরের দিন সকালে সে তার সমস্ত অহংকার ত্যাগ করে ছেলের কাছে গেল। অষ্টম অধ্যায়, ক্ষমা ও মিলন। যুবকটি যখন দেখল তার বাবা তার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন কাঁদতে কাঁদতে, সে দৌড়ে গিয়ে তার পায়ে পড়ে গেল। বাবা, আমি আপনাকে কষ্ট দিয়েছি, যুবকটি কাঁদতে কাঁদতে বলল। ব্যবসায়ী তার ছেলেকে বুকে টেনে নিয়ে বলল, না বৎস, আমিই তোমাকে কষ্ট দিয়েছি। তুমি সঠিক পথে ছিলে আর আমি ছিলাম ভুল পথে। আমাকে ক্ষমা করো এবং আমাকে সঠিক পথ দেখাও। সেদিন থেকে বাবা ছেলে একসাথে কাজ করতে লাগলেন। ব্যবসায়ী তার সমস্ত সম্পদ গরিবদের মধ্যে বিতরণ করে দিল এবং তার ছেলের সাথে মানুষের সেবায় নিয়োজিত হল। নবম অধ্যায়, নতুন সূর্যোদয়। বছর খানেক পর সেই শহর সম্পূর্ণ বদলে গেল। মানুষের মধ্যে ভালোবাসা ও সহযোগিতার মনোভাব জেগে উঠল। কেউ আর মিথ্যা বলত না, কেউ কারও ক্ষতি করত না। একদিন সেই বৃদ্ধ ফকির যুবকটির কাছে এসে বললেন, বৎস, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহ তাআলা তোমার উপর খুশি। যুবকটি জিজ্ঞেস করল, চাচা, এটা কি রকম পরীক্ষা ছিল? ফকির মুস্কি হেসে বললেন, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা এবং মানুষের সেবা করা। তুমি তোমার বাবার সম্পদ ত্যাগ করেছ কিন্তু পেয়েছ আল্লাহর ভালোবাসা। তুমি তোমার আরামায়েশ ত্যাগ করেছ কিন্তু পেয়েছ মানুষের দোয়া। দশম অধ্যায়, চূড়ান্ত উপলব্ধি। বছরের পর বছর কেটে গেল। যুবকটি এবং তার বাবা উভয়েই বৃদ্ধ হয়ে গেলেন। কিন্তু তাদের হৃদয় থাকল চিরযুবা। তারা দেখলেন যে তাদের ছোট্ট প্রচেষ্টা অনেক বড় পরিবর্তন এনেছে। সেই শহরে এখন আর কোনো গরিব ছিল না। সবাই সবার সাহায্য করত। মসজিদগুলো ভর্তি থাকত নামাজীদের দিয়ে। মানুষ সত্য কথা বলত এবং একে অপরকে সম্মান করত। একদিন বৃদ্ধ ব্যবসায়ী তার ছেলেকে বলল, বৎস, আমি এখন বুঝতে পারছি যে প্রকৃত সম্পদ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের ভালোবাসা। টাকা পয়সা, প্রাসাদ, গাড়ি এসব কিছুই নয়। যুবকটি বলল, বাবা, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিয়েছিলেন। আমরা উভয়েই সেই পরীক্ষায় পাশ করেছি। আপনি পাশ করেছেন অহংকার ত্যাগ করে এবং আমি পাশ করেছি ধৈর্য ধরে। একাদশ অধ্যায়, জীবনের শিক্ষা। সেই বৃদ্ধ ফকির, যিনি আসলে ছিলেন একজন অলি আল্লাহ, একদিন তাদের কাছে এসে বললেন, আমার প্রিয় সন্তানেরা, তোমরা জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছ। সেটা হল, আল্লাহর কাছে সবথেকে প্রিয় বান্দা হচ্ছে সেই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে। কুরআন মাজিদে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। তোমরা এই আয়াতের জীবন্ত প্রমাণ। তিনি আরও বললেন, মনে রেখো, দুনিয়ার জীবন অস্থায়ী। কিন্তু যে নেক আমল তোমরা করেছ সেটা চিরকালের জন্য তোমাদের সাথে থাকবে। দ্বাদশ অধ্যায়, প্রজন্ম থেকে প্রজন্মে। যুবকটির বিয়ে হল এক পরহেজগার মহিলার সাথে। তাদের সন্তান সন্ততি হল। সেই সন্তানরাও তাদের বাবাদাদার পদাঙ্ক অনুসরণ করে বড় হল। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে সেই পরিবারের সততা, দয়া এবং আল্লাহভীতির ঐতিহ্য চলতে থাকল। একদিন যুবকটির নাতি জিজ্ঞেস করল, দাদু, আপনি কিভাবে বুঝলেন যে আপনি সঠিক পথে আছেন? বৃদ্ধ যুবকটি মুস্কি হেসে বলল, বৎস, যখন তুমি আল্লাহর জন্য কিছু ত্যাগ করবে, তখন তোমার অন্তরে একটা শান্তি আসবে। সেই শান্তিই তোমাকে বলে দেবে যে তুমি সঠিক পথে আছো। ত্রয়োদশ অধ্যায়, শেষ দিনগুলো।
বৃদ্ধ বয়সে বাবা ছেলে দুজনেই তাদের জীবনের শেষ দিনগুলো কাটাতে লাগলেন একে অপরের সাথে। তারা প্রতিদিন একসাথে কুরআন তিলাওয়াত করতেন, দোয়া করতেন এবং মানুষদের উপদেশ দিতেন। ব্যবসায়ী একদিন তার ছেলেকে বলল, বৎস, আমি আমার জীবনের শেষ দিনগুলো তোমার সাথে কাটিয়ে ধন্য হয়েছি। তুমি আমাকে জান্নাতের পথ দেখিয়েছ। যুবকটি কাঁদতে কাঁদতে বলল, বাবা, আপনিও আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আপনি আমাকে শিখিয়েছেন যে কোনো ভুল করলেও তওবা করে ফিরে আসা যায়। চতুর্দশ অধ্যায়, বিদায়ের মুহূর্ত। একদিন সেই বৃদ্ধ ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লেন। তার মৃত্যু যন্ত্রণা শুরু হল। কিন্তু তার মুখে ছিল স্বর্গীয় শান্তি। তিনি তার ছেলেকে কাছে ডেকে বললেন, বৎস, আমি দেখতে পাচ্ছি ফেরেশতারা আমাকে নিতে আসছেন। তারা বলছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমার শেষ অনুরোধ, তুমি এই সমাজের মানুষদের সেবা করে যেও। গরিবদের সাহায্য করো, এতিমদের দেখাশোনা করো এবং সবসময় সত্য কথা বলো। এই বলে সেই বৃদ্ধ ব্যবসায়ী আল্লাহর ডাকে সাড়া দিলেন। পঞ্চদশ অধ্যায়, স্মৃতির মিনার। বাবার মৃত্যুর পর যুবকটি আরও বেশি করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করলেন। তিনি তার বাবার নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করলেন, যেখানে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হতো। সেই হাসপাতালের দেওয়ালে লেখা ছিল, যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন সমস্ত মানবজাতির জীবন বাঁচায়। বছরের পর বছর ধরে সেই হাসপাতালে হাজার হাজার রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যেত। প্রত্যেকের মুখে ছিল সেই বাবাছেলের জন্য দোয়া। ষোড়শ অধ্যায়, অনন্তকালের পুরস্কার। অবশেষে সেই যুবকটিরও বার্ধক্য এল। কিন্তু তার মনে কোনো আক্ষেপ ছিল না। তিনি জানতেন যে তিনি তার জীবন আল্লাহর পথে কাটিয়েছেন। তার মৃত্যুর আগে তিনি স্বপ্নে দেখলেন যে তার বাবা জান্নাতে অপেক্ষা করছেন তার জন্য। আর সেই বৃদ্ধ ফকিরও আছেন, যিনি হাসতে হাসতে বলছেন, এসো বৎস, তোমার পুরস্কার নিয়ে নাও। যুবকটি শান্তিতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সপ্তদশ অধ্যায়, অমর কীর্তি। যুবকটির মৃত্যুর দিন সারা শহরের মানুষ কাঁদছিল। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। প্রত্যেকের মুখে ছিল তার প্রশংসা এবং কৃতজ্ঞতার কথা। এক বৃদ্ধা বলছিলেন, এই মানুষটি আমার মেয়ের জীবন বাঁচিয়েছিলেন। আমি তার জন্য সারা জীবন দোয়া করব। এক যুবক বলল, তিনি আমাকে কুরআন শিখিয়েছিলেন। তার কারণেই আমি সৎ পথে চলতে শিখেছি। একটি শিশু তার মাকে জিজ্ঞেস করল, মা, চাচা কোথায় গেলেন? মা উত্তর দিলেন, বৎস, তিনি জান্নাতে গেছেন। আল্লাহ তাআলা তাকে ভালোবেসে নিয়ে গেছেন। অষ্টাদশ অধ্যায়, উত্তরাধিকার। যুবকটির ছেলেরা তাদের পিতার পদাঙ্ক অনুসরণ করে সেই একই পথে চলতে লাগল। তারা বুঝে গিয়েছিল যে সম্পদের চেয়ে চরিত্র বড় এবং দুনিয়ার সুখের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি মূল্যবান। বড় ছেলে সেই হাসপাতাল চালাতে লাগল। মেজ ছেলে একটি স্কুল খুলল যেখানে গরিব শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারত। আর ছোট ছেলে তার পিতার মতো মানুষকে দিনের কথা শেখাতে লাগল। তিন ভাই মিলে একটি নিয়ম করল, প্রতি শুক্রবার সন্ধ্যায় তারা গরিব মানুষদের মধ্যে খাবার বিতরণ করবে। এই ঐতিহ্য তারা তাদের পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করল। ঊনবিংশ অধ্যায়, নতুন প্রজন্মের চ্যালেঞ্জ। বছর দশেক পর সেই শহরে আবার নতুন চ্যালেঞ্জ এল। কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী এসে মানুষদের প্রলোভন দিতে লাগল। তারা বলত, তোমরা এত সহজ সরল কেন? একটু ধোঁকাবাজি করলেই তো অনেক টাকা পাওয়া যায়। কিছু যুবক তাদের কথায় প্রভাবিত হতে লাগল। তারা ভাবতে লাগল, আমাদের বাবাদাদারা তো এত কষ্ট করেছেন, কিন্তু আমরা যদি একটু চালাকি করি তাহলে হয়তো আরও সুখে থাকতে পারব। এই অবস্থা দেখে যুবকটির বড় ছেলে একটি সভা ডাকল। সেই সভায় পুরো শহরের মানুষ জমা হল। বিংশ অধ্যায়, সত্যের পুনর্জাগরণ। সভায় যুবকটির বড় ছেলে উঠে দাঁড়িয়ে বলল, প্রিয় ভাই বোনেরা, আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আমাদের সমাজে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তারা আমাদের বলছে যে মিথ্যা বলে, প্রতারণা করে টাকা কামানো ভালো। কিন্তু আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমাদের পূর্বপুরুষরা সত্যের পথে চলে কি পেয়েছিলেন? তারা পেয়েছিলেন মানুষের ভালোবাসা, আল্লাহর রহমত এবং চিরশান্তি। তিনি আরও বললেন, যারা মিথ্যার পথে চলে তারা হয়তো একসময় টাকা পায়, কিন্তু হারায় মানুষের বিশ্বাস। তারা হয়তো বড় বাড়ি বানায়, কিন্তু তাদের অন্তর হয় অন্ধকার। এই কথা শুনে সব যুবক আবার সঠিক পথে ফিরে এল। বিংশ অধ্যায়, গানের প্রদীপ। সেই শহরে এবার একটি বড় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হল। সেখানে ইসলামিক বই থেকে শুরু করে বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য সব ধরনের বই সংগ্রহ করা হল। গ্রন্থাগারের মুখ্য গ্রন্থাগারিক হলেন যুবকটির মেজ ছেলে।
তিনি নিয়ম করলেন যে প্রতিদিন সন্ধ্যায় তিনি মানুষদের কুরআন হাদিসের ব্যাখ্যা শোনাবেন। একদিন এক তরুণ এসে জিজ্ঞেস করল, চাচা, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? গ্রন্থাগারিক মুস্কি হেসে বললেন, বৎস, আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, তুমি বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। তবে শর্ত হচ্ছে, তোমাকে সত্যিকারের তওবা করতে হবে এবং ভবিষ্যতে আর সেই পাপ না করার দৃঢ় সংকল্প নিতে হবে। ২২ অধ্যায়, সমাজের পরিবর্তন। এভাবে আরও কিছু বছর কেটে গেল। সেই ছোট্ট শহর এখন একটি আদর্শ সমাজে পরিণত হয়েছিল। সেখানে কোনো চুরি হতো না, কোনো মিথ্যা বলা হতো না, কোনো জুলুম হতো না। বিভিন্ন শহর থেকে মানুষ এসে দেখে যেত যে এই সমাজ কিভাবে এত সুন্দর হয়েছে। তারা বুঝত যে একজন মানুষের সৎ জীবন অনেক মানুষের জীবন পরিবর্তন করতে পারে। একদিন এক পর্যটক এসে জিজ্ঞেস করল, এই শহরের মানুষেরা এত ভালো কেন? একজন বৃদ্ধ উত্তর দিল, ভাই, এই শহরে একজন মহান মানুষ জন্মগ্রহণ করেছিলেন। তিনি আমাদের শিখিয়েছিলেন যে সততা, দয়া এবং পরোপকার করাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। ২৩ অধ্যায়, শিক্ষার বিস্তার। যুবকটির ছোট ছেলে এবার একটি নতুন পরিকল্পনা করলেন। তিনি ভাবলেন, এই সুন্দর শিক্ষা শুধু একটি শহরেই সীমাবদ্ধ থাকবে কেন? এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত। তিনি অন্য শহরগুলোতে গিয়ে মানুষদের কাছে তার পরিবারের গল্প বলতে লাগলেন। তিনি বলতেন, দেখুন, আমাদের দাদু ভুল পথে ছিলেন, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন, তখন সঠিক পথে ফিরে এলেন। আমাদের বাবা সারা জীবন সত্যের পথে চলেছেন। আর তার ফলে আমাদের পুরো সমাজ বদলে গেছে। মানুষ তার কথা শুনে অনুপ্রাণিত হতো। অনেক জায়গায় মানুষ তাদের জীবনযাত্রা পরিবর্তন করতে শুরু করল। ২৪ অধ্যায়, নতুন বাধা। কিন্তু সবকিছু সহজ ছিল না। কিছু স্বার্থপর লোক এই পরিবর্তন পছন্দ করল না। তারা ভাবল, মানুষ যদি সৎ হয়ে যায়, তাহলে তাদের অসৎ ব্যবসা বন্ধ হয়ে যাবে। তারা যুবকটির ছেলেদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনল। তারা বলল যে এই পরিবার নাকি মানুষদের ধর্মের নামে ভুল পথে নিয়ে যাচ্ছে। কিন্তু যুবকটির ছেলেরা ধৈর্য হারালেন না। তারা জানতেন যে সত্য একদিন জয়ী হবেই। ২৫ অধ্যায়, সত্যের জয়। একদিন সেই শহরে একজন বিচারক এলেন। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং জ্ঞানী। তিনি সেই অসৎ লোকদের অভিযোগ শুনলেন, আবার যুবকটির ছেলেদের কথাও শুনলেন। তারপর তিনি নিজেই সেই শহরে ঘুরে ঘুরে দেখলেন যে সেখানকার মানুষের অবস্থা কেমন। তিনি দেখলেন যে সেই শহরে কোনো অপরাধ নেই, কোনো দুর্নীতি নেই, সবাই খুশি এবং সন্তুষ্ট। তিনি বুঝে গেলেন যে যুবকটির পরিবার সত্যিকারের ভালো কাজ করছে। বিচারক তার রায়ে বললেন, যারা এই পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে, তারাই আসলে সমাজের ক্ষতি করছে। আর যুবকটির পরিবার সমাজের উপকার করছে। ২৬ অধ্যায়, আন্তর্জাতিক স্বীকৃতি। ক্রমে সেই শহরের সুনাম দূরদূরান্তে ছড়িয়ে পড়ল। বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এসে দেখত যে কিভাবে একটি সমাজ এতটা সুন্দর হতে পারে। একদিন এক বিদেশি পত্রিকার সাংবাদিক এসে যুবকটির বড় ছেলের সাথে সাক্ষাৎকার নিল। সাংবাদিক জিজ্ঞেস করল, আপনাদের এই সাফল্যের রহস্য কি? যুবকটির বড় ছেলে উত্তর দিল, রহস্য খুবই সহজ, আমরা আল্লাহকে ভয় করি, সত্য কথা বলি এবং মানুষের উপকার করি। এই তিনটি জিনিস যে কোনো সমাজকে সুন্দর করতে পারে। সাংবাদিক আরও জিজ্ঞেস করল, কিন্তু আপনারা কখনো হতাশ হন না? উত্তর এল, যখন কোনো কাজ আল্লাহর জন্য করা হয়, তখন হতাশা আসে না। কারণ আমরা জানি যে আল্লাহ আমাদের সাথে আছেন। ২৭ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। এরই মধ্যে যুবকটির নাতিনাতনীরা বড় হয়ে উঠল। তারাও তাদের পূর্বপুরুষদের মতো সৎ এবং দয়ালু হয়ে উঠল। একদিন যুবকটির এক নাতি জিজ্ঞেস করল, দাদু, আমাদের পরিবারে এতগুলো নেক মানুষ কেন? অন্য পরিবারে তো এমন দেখি না। যুবকটির বড় ছেলে, যিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, উত্তর দিলেন, বৎস, এটা আল্লাহর রহমত। তোমাদের প্রপিতামহ একসময় ভুল পথে ছিলেন, কিন্তু তোমাদের পিতামহের কারণে তিনি সঠিক পথে এসেছিলেন। আর সেই থেকে আমাদের পরিবারে নেক আমলের ধারা চলে আসছে। মনে রেখো, নেক আমল একটি আমানত। একজন থেকে আরেকজনে পৌঁছে দিতে হয়। ২৮ অধ্যায়, জীবনের উদ্দেশ্য। একবার সেই শহরে একটি আলোচনা সভা হল। বিষয় ছিল, জীবনের উদ্দেশ্য কি? যুবকটির মেজ ছেলে সেই সভায় বক্তব্য রাখলেন। তিনি বললেন, আমাদের পিতা আমাদের একটি কথা শিখিয়েছিলেন, জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং মানুষের উপকার করা।
আমাদের প্রপিতামহ ভেবেছিলেন যে সম্পদ সংগ্রহ করাই জীবনের উদ্দেশ্য। কিন্তু পরে তিনি বুঝতে পারলেন যে প্রকৃত সম্পদ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তিনি আরও বললেন, যে ব্যক্তি শুধু নিজের জন্য বাঁচে সে আসলে মরে থাকার সমান। আর যে ব্যক্তি অন্যের জন্য বাঁচে সে চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে গিয়ে। 29 অধ্যায়, কঠিন পরীক্ষা। একবার সেই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হল না, ফসল নষ্ট হয়ে গেল। অনেক মানুষ খাবারের অভাবে কষ্ট পেতে লাগল। এই অবস্থায় যুবকটির পরিবার কি করবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। তাদের কাছে কিছু সঞ্চয় ছিল, কিন্তু সেটা দিয়ে পুরো শহরের মানুষের সাহায্য করা সম্ভব নয়। যুবকটির ছোট ছেলে একটি প্রস্তাব দিলেন। তিনি বললেন, আমরা অন্য শহরে গিয়ে সাহায্য চাইতে পারি। আমরা বলব যে আমাদের এখানে দুর্ভিক্ষ হয়েছে গি। কিন্তু বড় ভাই বললেন, না, আমরা আগে আমাদের যা আছে তা দিয়ে সাহায্য করব। তারপর দেখা যাবে। 30 অধ্যায়, অলৌকিকতা। যুবকটির পরিবার তাদের সমস্ত সঞ্চয় দিয়ে মানুষদের মধ্যে খাবার বিতরণ করতে লাগল। তারা নিজেরা অর্ধাহারে অনাহারে থাকলেও অন্যদের পেট ভরানোর চেষ্টা করতে লাগল। এই দৃশ্য দেখে অন্য অঞ্চলের মানুষের হৃদয় গলে গেল। তারা ভাবল, এই পরিবার নিজেদের সর্বস্ব দিয়ে অন্যদের সাহায্য করছে। হঠাৎ করে দূরদূরান্ত থেকে খাবার নিয়ে মানুষ আসতে লাগল। কেউ চাল নিয়ে এল, কেউ ডাল নিয়ে এল, কেউ শাকসবজি নিয়ে এল। এক সপ্তাহের মধ্যে সেই শহরে এত খাবার জমা হল যে সবার জন্য যথেষ্ট হয়ে গেল। সবাই বলতে লাগল, এটা আল্লাহর কুদরত। যুবকটির পরিবার আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করেছে, তাই আল্লাহ তাদের সাহায্য করেছেন। 31 অধ্যায়, গানের উৎস। দুর্ভিক্ষ কাটিয়ে ওঠার পর সেই শহরের মানুষ আরও বেশি ধর্মপরায়ণ হয়ে উঠল। তারা বুঝতে পারল যে আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কখনো তাদের অসহায় করে রাখেন না। যুবকটির ছোট ছেলে এবার একটি দারুল উলুম প্রতিষ্ঠা করলেন। সেখানে বিভিন্ন বয়সের মানুষ এসে কুরআন, হাদিস এবং ইসলামিক আইনশাস্ত্র শিখত। প্রতিদিন সকালে সেই দারুল উলুমে একটি বিশেষ দোয়ার আসর হতো। সেই দোয়ায় যুবকটি এবং তার বাবার জন্য বিশেষভাবে দোয়া করা হতো। একদিন এক ছাত্র জিজ্ঞেস করল, উস্তাদ, ওই যুবকটির গল্পটা আমাদের আবার বলুন। আমি সেই গল্প শুনে খুব অনুপ্রাণিত হই। উস্তাদ মুস্কি হেসে আবার সেই পুরনো গল্প বলতে শুরু করলেন। 30 অধ্যায়, চিরন্তন বার্তা। বছরের পর বছর কেটে গেছে। যুবকটির সেই পরিবার এখন আর নেই। কিন্তু তাদের আদর্শ এবং শিক্ষা মানুষের হৃদয়ে চিরকালের জন্য স্থান করে নিয়েছে। সেই শহরে এখনও প্রতি শুক্রবার গরিব মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এখনও সেই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এখনও সেই দারুল উলুমে মানুষ দিন শিখে। একদিন এক বিদেশি পর্যটক সেই শহরে এসে অবাক হয়ে গেল। তিনি দেখলেন যে সেখানের প্রতিটি মানুষের মুখে হাসি, প্রত্যেকে একে অপরকে সাহায্য করে, কেউ মিথ্যা বলে না। তিনি জিজ্ঞেস করলেন, এই শহরের মানুষেরা এত ভালো কেন? একজন বৃদ্ধ উত্তর দিলেন, স্যার, এখানে একসময় একজন মহান মানুষ ছিলেন। তিনি আমাদের শিখিয়েছিলেন যে জীবনের প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবসেবা। আমরা সেই শিক্ষা অনুসরণ করে চলেছি। পর্যটক আরও জানতে চাইলেন, কিন্তু সেই মানুষটি এখন কোথায়? বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বললেন, তিনি এখন জান্নাতে। কিন্তু তার শিক্ষা আমাদের মধ্যে বেঁচে আছে। উপসংহার। এভাবেই একজন সত্যপরায়ণ যুবকের জীবন থেকে একটি পূর্ণ সভ্যতার জন্ম হল। তার সততা, দয়া এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস শুধু তার নিজের জীবনকেই নয়, পুরো একটি সমাজকে পরিবর্তন করে দিল। এই গল্পের মূল শিক্ষা হল: 1. সততার শক্তি, সত্য কথা বলা এবং সৎ পথে চলা মানুষকে সম্মানের সাথে বাঁচতে শেখায়। 2. ত্যাগের মহিমা, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দান করেন। 3. ক্ষমার গুরুত্ব, কোনো মানুষই